প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। আজকের গ্যালারি একেবারে পুরোপুরি নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচনের যে হট্টগোল সেটা আসলে মানে বৈচিত্র্যপূর্ণ। একাধারে হৃদয় ভাঙার গল্প, অন্যদিকে আবার কেউ কেউ ফিরছেন যাদের আসলে ফেরারই কথা ছিল না পরিচালক পদে, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মানে চরম নাটকীয়তা এবং উত্থান পতনের মধ্য দিয়ে বিসিবি নির্বাচন এখন 6 তারিখে হওয়ার পথে, কিন্তু এর মধ্যে তামিম ইকবাল সহ অনেকেই তাদের মনোনয়নপত্র প্রত্যাখ্যান করে মানে উঠিয়ে নেয়। বিসিবির নির্বাচনটা অনেকটা একরৈখিক দিকে যাচ্ছে। সেসব কথা বলার জন্যই আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যিনি বিসিবি নির্বাচনী রেসে অন্যতম ফ্রন্ট লাইনার ছিলেন, রফিকুল ইসলাম বাবু আর আতিফ আজম ক্রীড়া সাংবাদিক। দুজনকেই আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। বাবু ভাই, মানে ট্যাগলাইনটা খুবই মজার, যে ক্রিকেট কি হারলো কিনা, তামিম ইকবালকে উদ্ধৃত করেই আমরা এক ধরনের ট্যাগলাইনটা ইয়ে করেছি। আপনারা তো হারার আগে হারটা স্বীকার করে নিলেন। না, সেই রকম নয়। আমরা যেটা করেছি আজকে সেটা হলো আমরা জাস্ট একটা অন্যায়ের প্রতিবাদ করেছি। এবং আপনারা জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা খুব সুন্দরভাবে এবং দক্ষভাবে এগিয়েছিলাম, অনেক এগিয়েছিলাম। এবং আমরা যদি সঠিক সুন্দর একটি নির্বাচন চেয়েছিলাম, এবং এটার ব্যাপারে এখন যে ক্রীড়াঙ্গনের অভিভাবক আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা, মাননীয় ক্রীড়া উপদেষ্টা, ওনার কাছেও বলেছি যে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন। যে নির্বাচনটা 2005 সালে হয়েছিল সেটাকে অনুসরণ করেন, সবার অংশগ্রহণমূলক নির্বাচন, এবং সেটাই আমাদের দাবি ছিল, আর কিছুই নয়। কিন্তু আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ কতগুলি প্রবলেম হয়েছে। 15টা ক্লাব নিয়ে কতবার এটার সালিশি বৈঠক হয়েছে। এবং 15টা ক্লাবের ব্যাপারে দুদকে তো আপনার নিজস্ব একটা অবজারভেশন প্রথম দিকে আপনিও দিয়েছিলেন। আমি এটা তারপরে আবার এটাকে এন্ডোর্স করারই বা কারণ না, এটা আমি দিয়েছি এরকম কোনো কথা নেই, বাট এটা আপনার কথা হতে পারে। বাট আমরা বলেছিলাম, আমরা মিডিয়াতে বলেছিলাম প্রথম দিকে যে এগুলি তোলার পিছনে অনেক সমস্যা ছিল, কিন্তু ওই সময় কিন্তু কেউ প্রতিবাদ করেনি। তখন যদি প্রতিবাদ করতো তাহলে কিন্তু এই ক্লাবগুলি থাকতো না। আর এই ক্লাবগুলি কিন্তু খেলছে গত 7-8 বছর 10 বছর যাবৎ ঢাকা লিগে খেলছে। এখানে 300-350 ক্রিকেটার আছে জড়িত, তাদের এখানে আর্থিক সংস্থান হয়েছে অনেক, এবং এখান থেকে কিন্তু অনেক ক্রিকেটার উঠে আসছে। সুতরাং এই ক্লাবগুলিকে এখন যে বাদ দিল ভোটার তালিকা থেকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্লাবগুলির অস্তিত্ব নিয়ে এখন মানে সন্দিহান যে এগুলির আর অস্তিত্ব থাকবে কিনা, না শুধু ভোটের জন্য বাদ দেওয়া হয়েছে। যদি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে এই ক্রিকেট যত, আপনি যদি একটু পিছনে যান, যতগুলি লিগ হয়েছে সেই লিগের অবস্থানটা কি হবে এখন। ইনফ্যাক্ট 5ই আগস্টের পরেও যদি বাদ দিত তাহলে কিন্তু এটা আমরা গ্রহণ করতাম যে হ্যাঁ এই স্টেজে এসে বাদ দেওয়া হয়েছে, এখন নির্বাচনী প্রক্রিয়াটা অন্যভাবে হচ্ছে। তখনও কিন্তু লিগ হয়েছে, খেলোয়াড়রা টাকা পেয়েছে, বিসিবির থেকেও টাকা পেয়েছে। তারপরে কি হয়ে গেল, যে একটু কি হয়ে গেছিল, আমরা একটু তামিম ইকবালের কথাটা শুনে আমি আপনাদের কাছে আসছি। আমরা দেখার চেষ্টা করছি যে তামিম ইকবাল কি বলেছেন। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। সো আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই। আমার কাছে মনে হয় যে এটা স্পষ্টভাবে ক্লিয়ার সবার কাছে, কারা কারা কোন সময় কারা কোন ধরনের ইনভলভমেন্ট এখানে রেখেছেন, কী ধরনের ইন্টারফেরেন্স হয়েছে, নিয়ম ইচ্ছামতো কত সুবিধার মতো যে সময় দরকার ও সময় চেঞ্জ করা হয়েছে, আর এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার। আতিফ আজম, মানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তো কখনো এরকম নির্বাচন আমরা দেখিনি, যে উনি বলছেন যে ম্যাচ ফিক্সিং, যেগুলো নিয়ে আমরা মানে নানা রকম কথা বলি, নির্বাচনটাই যদি ফিক্সিং হয়ে থাকে তাহলে ম্যাচ ফিক্সিংটাকে কেমনে আটকাবো, মানে প্রকারান্তরে তাই দাঁড়ায়, তাহলে ক্রিকেট হেরে যাচ্ছে এটাও তিনি দাবি করছেন। আপনি কতটুকু একমত? প্রশ্ন থেকে অপশন ভাই, উনি কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলছেন? বিকজ মানে বেশ কিছু জিনিস গত কিছুদিন ধরে ঘটছে। বাবু এইমাত্র বললেন যে নির্বাচন কমিশন ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে অনেকগুলো ঘটনায় তাদেরকে ইয়ে করছে। তবে আবার এখানে আবার এরকম প্রশ্ন আছে, এরকম কথা আছে যে বাবুভাই সামনে রেখে বলি যে তামিম ইকবাল কিন্তু বাবুভাই এবং পাপ্পু সাহেবকে সাথে রেখে অনেক মিটিং করছেন, যার মধ্যে ক্লাবের মধ্যেই ফাটল ধরছে। ক্লাবের মধ্যেই তারা বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে গেছেন, মানে তামিম, পাপ্পু ভাই এবং বাবুভাই মিটিং করছেন, তার পরবর্তীতে বিভিন্ন ক্লাব আসছে তাদের সাথে মিটিং করছে। তো তারা মনে করছে এই 3 জনকে নিয়ে কেন্দ্র করেই পুরো ইয়েটা হচ্ছে। তো এই প্রশ্নটা বাবুভাই নিশ্চয়ই উত্তর দেবেন, বিকজ এই ধরনের অ্যালিগেশন তার নামে আসছে যে না, এরকম
এরকম হয় না, তবে ক্লাব আমাদের কতগুলি ক্লাব আছে অবশ্যই মানে ক্লাবের পরিচিত। মধ্যে আমার প্রশ্ন হচ্ছে যে ক্লাবের কিছু ক্লাব না, বলছেন, ক্লাব ঠিক আছে, বলছেন যে আমাদের ভাই সবকিছু তো বাবু ভাই আর পাপ্পু ভাই জানে, তাইমের সবকিছু বাবু ভাই পাপ্পু ভাই জানে। না। এখন ওর জন্য মানে একটা তাদের মধ্যে একটা অস্তিত্ব, মানে আমরা মনে হয় 60% না বিকজ না 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 ওইরকম না আসিফ ভাই, অ্যাবসলিউটলি আপনি জানেন একটা নির্বাচন করতে গেলে আমাদের কয়টা ক্লাব, আমাদের কে কে আছে, বা আমাদের সমর্থিত ক্লাবগুলি কোনগুলি আছে, এগুলি নিয়ে সেভারাল টাইমস মিটিং হয়েছে, এটা ভুল নয়। তবে এখানে তামিম বিভিন্ন অ্যাঙ্গেলে সেও কিন্তু অনেক মিটিং করেছে আমাদের ছাড়া, যেমন বিভিন্ন অনেক ক্লাবের সাথে করেছে, এখানে ফাইম সিনা করেছে মিটিং, এখানে সবাই মিলে কিন্তু আমরা একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু একটি শক্ত অবস্থান নিয়েছিলাম। এই যে 15টা ক্লাব বাদ দিল, এটা তো একটা উদ্দেশ্যমূলক ভাবে বাদ দিয়েছে, এটা তো জাস্টিফাই করার মতো কোনো ফিক্সিং এর কথাটা যে বলছেন, এই ফিক্সিং এর যদি কথাটা আজকে উঠান, তাহলে এই ফিক্সিং এর ব্যাপারটা তো আপনারা প্রথম যেদিন গেলেন তখনই মনে যে বোঝা হচ্ছিল, যখন আপনারা ক্রীড়া উপদেষ্টার সাথে মিটিং করতে গেলেন, যে এই জিনিসটা আসলে আমাদের মন মতো হবে না। না, এরকম ফিক্সিং এর কথা এটা তামিম বলেছে, বাট আমি এরকম বলে নাই। তবে আমি একটা কথা সবসময় বলে আসছি যে আমরা একটা ফেয়ার, সুন্দর, একটা গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম। আমি ফ্রম দ্য বিগিনিং আমি এটা বলছি। আপনি কি বিশ্বাস করেন না যে এই নির্বাচনগুলো আপনারা জিততেন? অবশ্যই, ইনশাল্লাহ অবশ্যই জিততাম। তাহলে আপনারা এই নির্বাচনটা করলেন না কেন? আমরা যেহেতু একটার পর একটা আমরা নোংরামি দেখছি, প্রথমে জেলা ক্রীড়া বিভাগগুলিতে আপনারা দেখেছেন কি হয়েছে। 17 তারিখ পর্যন্ত, আমি এখন আগের কথাই বলি, 17 তারিখ পর্যন্ত যে সমস্ত কাউন্সিলরদের নাম ডিসিরা বা বিভাগীয় কমিশনাররা পাঠিয়েছিল, সেগুলিকে কিন্তু 18 তারিখে বোর্ড প্রেসিডেন্ট একটি চিঠির মাধ্যমে বলেছে যে যাদের নাম 17 তারিখ পর্যন্ত এসছে তাদের নাম বাতিল করে এবং অ্যাডহক কমিটি থেকে নাম নতুন করে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে। এবং এটা বলা হয়েছে যে কেন বলছে, এখানে একটা বিসিবির গঠনতন্ত্রে একটা ধারা আছে যে বোর্ড প্রেসিডেন্ট অনেক কিছু নিজে সিদ্ধান্ত দিতে পারবেন, এরকম একটা এখতিয়ার আছে তার। কিন্তু এটা কোন ক্ষেত্রে? বোর্ড অ্যাফেয়ার্স, বোর্ড চালাতে গেলে যে সমস্ত সিদ্ধান্ত, অনেক ক্ষেত্রে সে বোর্ড পরিচালকদের বাইরেও সে সিদ্ধান্ত দিতে হবে, এটা বোর্ডের ক্ষেত্রে। আর যখন আপনার, এটা আমি দ্ব্যর্থহীনভাবে বলি, যখন ইসি ঘটিত হয়ে যায় যে কোনো নির্বাচনে, ইসি ঘটিত হওয়ার পরে কোনো সিদ্ধান্ত বোর্ড প্রেসিডেন্ট, বোর্ড ডিরেক্টররা নির্বাচন সংক্রান্ত কোনো নির্দেশনা দিতে পারবে না। কারণ হলো আমিনুল ইসলাম বুলবুলও কিন্তু একজন অন্যতম ক্যান্ডিডেট ছিল, কিন্তু সে এখানে ইন্টারফেয়ার করেছে, এটা কিন্তু অবশ্যই যৌক্তিক। গভর্নমেন্ট ইন্টারফেরেন্সের ব্যাপারটা কোনোভাবেই না করছে না, এটা একটু আমরা যোগ করতে পারি। আমরা মানে বিরতিতে যাওয়ার আগে 1 মিনিট আতিফ আজম, মানে এই যে মানে আপনার চরম চাপান উত্তরটা চলছে, মানে আলটিমেটলি ক্রিকেট তো লুজার, এই ব্যাপারে ক্রিকেট তো লুজার, এটা তো ইন দ্য লং রান লুজার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি বসন ভাই, মানে যেটা মানে তামিম যেদিন এই 15টা ক্লাব বন্ধ হয়, আমি আপনাকে একটা জিনিস বলি, 15টা ক্লাব বন্ধ হওয়ায় বা এই ভোটাধিকার স্থগিত করে হুট করে আপনি দুদিন আগে যদি করে ফেলেন, যে তাদের ভোটের ইকুয়েশন ছিল 43টা, এখন যদি 15 ক্লাব কিন্তু বন্ধ হয় নাই, 15 ক্লাব আদালতের রায় কিন্তু এখন আসেনি। কিন্তু প্রোটেস্ট করতে গেলে তাদেরকে এর মধ্যেই করতে হবে। ওনাদের যদি আমাদের লাস্ট ডেট ছিল আজকে যদি ওনারা থাকেন, ওটা যদি আবার ওনারা চলে যাওয়ার পরে যদি এটা ওপেন আপ হয়, যথেষ্ট সম্ভাবনা আছে যদি হয়, তাহলে তো বুঝতে হবে যে আমরা তাদের লাস্ট ডেট আজকে প্রত্যাহার করার। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, তামিম ইকবাল যে প্রেস কনফারেন্স করলেন এই আজকের আগে, সেদিন তিনি কিন্তু অ্যালিগেশন আনলেন যে গভর্নমেন্ট ইন্টারফারেন্স হচ্ছেন, বলছেন না উনি প্রেস কনফারেন্স বলছেন। হ্যাঁ, তাহলে সেদিনই কেন উনি নির্বাচন থেকে সরে গেলেন না? আমি এই গভর্নমেন্ট, তারপরে আপনারা বিশ্বাস করছিলেন যে আমরা গভর্নমেন্টের সাথে সমঝোতা গিয়ে একটা প্রকারই আসবো না। আমরা গভর্নমেন্টের সাথে অবশ্যই, আপনি একটা জিনিস মনে রাখবেন, এই যে ক্রিকেট বোর্ড বলেন বা অন্যান্য যত ফেডারেশন বলবেন, এগুলি কিন্তু কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তির নয়। সুতরাং এটা 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে এই বোর্ডগুলি, ক্রিকেটটাও কিন্তু। সুতরাং যেই নির্বাচিত হয়ে আসবে এটা কিন্তু সরকারই থাকবে, যখন যে সরকার থাকবে তাদেরই এই বোর্ড। ক্রিকেট হারলো কিনা রফিকুল ইসলাম বাবু, আপনি ইন্দিরা ক্রীড়া চক্রের হচ্ছিল, যেহেতু আপনি প্রেসিডেন্ট, আপনি ওই হিসেবে কাউন্সিলরও বটে, এই প্রত্যাখ্যান করায় ব্যক্তিগতভাবে আপনার কাউন্সিলরশিপ, যেহেতু আপনি এখন আর ক্যান্ডিডেট না, আপনি নির্বাচন কি আসলে মানে ভোট দিতে যাবেন কিনা, এটাও তো একটা বড় কোশ্চেন। এটা সময় বলে দিবে, কারণ আমি তার মানে তো আপনারা যদি প্রতিবাদ হিসেবে আপনাদের প্রার্থীদের প্রত্যাহার করেন, ভোট দিলে তো আবার সেটাকে সমর্থন করাও হলো। আমি এটা সময় বলে দিবে আমরা কি করব। তবে একটি যে জিনিসটা আমি বলতেছিলাম যে 18 তারিখে ওই চিঠির পরিপ্রেক্ষিতে কিন্তু মানে তখন আবার ডিসিরা দ্বিধাদ্বন্দ্ব হয়ে কিন্তু ওই অ্যাডহক কমিটি থেকে নাম পাঠানো শুরু করলো। এটা গেল একটা অধ্যায়। তারপরে আবার 19 তারিখ পর্যন্ত একটা ডেট দিল যে কাউন্সিলরদের নাম পাঠানোর। আবার মানে হঠাৎ করে এটা আবার 22 তারিখে চলে গেল, 22 তারিখ 6টা পর্যন্ত। তো একটা জিনিস দেখেন, 19 তারিখ 8:30টার সময় কিন্তু
ফারুক আহমেদের কাউন্সিলরশিপ এটা নেওয়া হয়েছে, রিমার্ক দেওয়া ছিল যে যেটা কিন্তু অবশ্যই 19 তারিখ না, এটা সরি 22 তারিখ 8:30, যেটা 6টার সময় ছিল। এটা কিন্তু কোনো দিনও ইসি পারে না যে একটা সময়ের পরে এটা আপনি যে কোনো নির্বাচনে দেখেন, এটা কিন্তু সম্ভব না। কিন্তু এটা গত পর্ব কিন্তু আমি এটা এক্সপ্লেনেশন ভাবে দিয়েছিলাম, ঠিক আছে, এটা গেল একটা। তারপরে দেখেন 22 তারিখ 7টার সময় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 22 তারিখ হয় নাই, 23 তারিখ সারাদিন হয় নাই, 23 তারিখ 8:30টার দিকে এই খসড়া ভোটার তালিকা প্রেরণ করা হয়েছে। সেখানে কিন্তু দেখেন অনেক অনেক জেলা থেকে কাউন্সিলরের নাম কিন্তু 23 তারিখে, তারপরে দেখেন 23 তারিখে দেওয়ার পরেও এখানে 6টি জেলার কিন্তু কাউন্সিলরের নাম ছিল না। মানে আপনি অবাক হয়ে যাবেন, যখন চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হয়েছে মাত্র একটি জেলার বাদে বাকি সব জেলার কাউন্সিলরের নাম দেওয়া হয়েছে। এটা কিভাবে সম্ভব? আপনি দেখেন, তাও আমরা মেনে নিয়েছি ক্রিকেটের স্বার্থে। ক্রিকেট বাংলাদেশের গর্বের বিষয়, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট। সুতরাং আমরা ক্রিকেটের সাথে ক্রিকেটটা যাতে নষ্ট না হয় সেই জন্য কিন্তু আমরা সব কিছু মেনে নিয়েছিলাম এবং আমরা নির্বাচনের দিকে এগোচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে দেখেন এই 15টা ক্লাব নিয়ে একটা নাটক, আবার কোর্টে রিট করা হলো, ফারুক আহমেদ রিট করলো। এটা কি সম্ভব কোনোদিনও? এইটা খুব ইন্টারেস্টিং। এটা কি সম্ভব কোনোদিনও? যেখানে ইসি এন্ডোর্স করেছে যে ক্লাবগুলি বৈধ এবং সেই অনুযায়ী কাউন্সিলর আসছে, তারপরে কিভাবে এটা রিট করা হয়? ফারুক ভাই ব্যাপারটা আসলে এটা আমার কোশ্চেন, বিং দা এক্স প্রেসিডেন্ট অফ বিসিবি, ওনার হাত ধরে এই 15টা ক্লাবের ব্যাপারে কিন্তু প্রথম দিকে গিয়েছিল, তখন কিন্তু বিসিবি অ্যাক্ট করেনি। আবার উনি সাবেক অধিনায়ক, উনি জানেন ক্রিকেটারদের মর্মজ্বালাটা কি হতে পারে খেলাগুলো যদি না হয়। তো এই জায়গাটায় আলটিমেটলি না চাইলেও ফারুক আহমেদ কাঠগড়ায় দাঁড়িয়ে যাচ্ছেন। আপনার টেকটা কি? আসলে এটা তো নির্বাচন তো একটা অনেক বড় খেলা, মানে এটা অন্য খেলা। জি জি, মানে যে ট্যাগলাইনের সাথে ওইখানে কিন্তু এই কথার সাথে এই ট্যাগলাইনটা মিলে যে নির্বাচন যেহেতু একটা বড় খেলা, এখানে কিন্তু অনেক সময় ক্রিকেটটা দূরে থেকে মানে সামগ্রিকভাবে নির্বাচনটাকে সামনের দিকে গেছে। হ্যাঁ, যে কারণে আমরা সৌম্য সরকারের ভিসা ছাড়াই আর দুবাইতে যাওয়ার ব্যাপারটাও সামনে আসেনি সেভাবে। হ্যাঁ, মানে ফারুক ভাইয়ের তো নিশ্চয়ই নিজস্ব কোনো ইয়ে থাকবে, বাট এটা না করলে তার জন্য আবার মানে বোর্ডে রি-এন্টার করাটা কি প্রক্রিয়া হতো, এটা তাই বলে কি একজন স্পোর্টসম্যানের কাছ থেকে আমরা আনস্পোর্টিং কিভাবে আপনি মানে আমরা জাস্টিফাই করতে পারি? না, এটা তো ফারুক ভাই নিজে বলতে পারবেন যে কেন তিনি ইয়ে করছেন, কারণ এটা তার নিজস্ব ব্যাখ্যা আছে। এবং আমি যতদূর জানি যে এটা করার পরে মানে তারা বাবু ভাই আপনি তো অনেক তাড়াতাড়ি ঘুমান, মানে ব্যক্তিগত জীবনে লাস্ট মানে 7 দিন কয়টার সময় ঘুমাতে গেছেন? আমি 2টা 2:30 কালকে রাত 3টা পর্যন্ত তাকে নেগোসিয়েশনের জন্য বারবার এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো তো আপনার নিশ্চয়ই মানে সরকারের মানে উপদেষ্টার সাথে যখন আপনারা বেশ কয়েকবার মিটিং করছেন, আমি না আপনারা বেশ কয়েকবার মিটিং করছেন, কালকে আপনি ফোনেও করেছিলেন। আমি যতদূর জানি যে চাপের কথা আপনার কাছে চাপ ছিল, শুনছি আমি চাপ এখনো যারা ইলেকশন করছেন তাদের কয়েকজনের উপরে আছে। আরেকটা জিনিস দেখেন, না আমি যে এই কথাগুলো শুনছিলেন, এই নির্বাচনের বিষয়টা আপনি দেখেন যে আপনার জাতীয় নির্বাচন হচ্ছে, হঠাৎ করে আপনি বললেন যে এই তেজগাঁ এলাকার এই অঞ্চলের ভোট নাই, আগের দিন বললেন। ইজ ইট পসিবল? এটা কি মেনে নিবে জনগণ? বলেন। ঘটনাটা ঠিক তাই হয়েছে। আমার ইলেকশন কমিশন বলে দিছে যে এগুলি সব বৈধ, প্রত্যেকটা ক্লাব বৈধ এবং তারা ভোট দিতে পারবে, ইলেকশন কমিশন বলে দিয়েছে। তারপরে তো এটা নিয়ে আর কোনো তর্ক বিতর্ক দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু হঠাৎ করে এইসব ঘটনাগুলি আমাদের অত্যন্ত ব্যথিত করেছে যে ক্রিকেটটা কত নোংরামিতে পৌঁছে গেছে, কত ছোট হয়ে গেছে মানুষ, যে কোথায় নিয়ে নামিয়েছে ক্রিকেটকে। এখানে তো ভালো মানুষ আর এই নোংরামির পর্যায়ে নিয়ে গেছে কে বাবু ভাই? আপনারা দেখতে পাচ্ছেন যে কারা নিয়েছে। এই যে দেখেন, এই যে ফারুক আহমেদ, ওনারে তো আমরা একসাথে খেলেছিও এবং উনি বোর্ডের প্রেসিডেন্ট ছিল, ওনাকে বোর্ডের সবাই মিলে অনাস্থা দিয়ে বেরও করে দিয়েছে। আবার উনি আবার মানে ক্রিকেট বোর্ডে আসতে চাচ্ছেন, ঠিক আছে না, এটা রাজনীতি না, তবে এটা আসতে না, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিলাম, উনি আসতে চাচ্ছে, মোস্ট ওয়েলকাম, অবশ্যই আসবে। যদি উনি যোগ্য হয় কাউন্সিলররা ওনাকে অবশ্যই নির্বাচিত করবে ভোট দিয়ে। কিন্তু এটা কোন খেলা যে আমাদের ভোটারদের ডিপ্রাইভ করে আজকে আমার এই এলাকা আমার ভোট নাই, এই এলাকা আমি অফ করে দিলাম, ঠিক আছে অন্যরা ভোট দিবে? এটা নট পসিবল, এটা ইম্পসিবল। এবং এগুলি দেখতে দেখতে কিন্তু আমরা হতাশ হয়ে, কিন্তু যদিও আমি ইলেকশন করলে আমি দ্ব্যর্থহীনভাবে বলি আমি অনেক ভোট পেতাম এবং নির্বাচিত হতাম, কিন্তু আমি কিন্তু
এই সবার স্বার্থ চিন্তা করে এবং এগুলি দেখে আমি কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছি। আমরা সবাই একসাথে মানে লুজার কি আপনি তো আপনার প্যানেলের মধ্যে হ্যাঁ হতে পারি কিন্তু আমি সবার মতামতকে মানে আতিফ হাসান মানে এইটা খুবই অ্যালার্মিং কিনা যে একটা বোর্ড সভাপতি নির্বাচনের আগে বোর্ড সভাপতির নির্বাচনকে নিয়ে অনেক রকম প্রভাবিত করা, গভর্নমেন্টের টাইম অ্যান্ড নাও মানে যখন তখন হচ্ছিল ইন্টারভিন করা, তারপর হচ্ছিল এতগুলো ক্লাবকে হঠাৎ করে নাই বলে দেয়া, তো এটা কতটুকু লেভেল প্লেইং ফিল্ড ছিল? না তারা যেই কারণে মানে ইয়ে করছে তাদের মানে ওই বক্তব্যটা আমি কোয়াইট যে ইটস এ কাইন্ড অফ প্রোটেস্ট, মানে তারা একটা প্রোটেস্টের মতো করে প্রোটেস্টই হয় ওনার প্রার্থীতা। আমি এই কোশ্চেনটাও আমি আপনাকে করতে চাই, যদি যারা আছেন তারা যদি আবার ভোটাধিকার প্রয়োগ করেন যে আমি এখন এখানে নাই, তার মানে আমি আমার বিপক্ষে মানে যারা ছিল তাদেরকে হারানোর জন্য ভোট দিতে পারি, তাহলে তো ওই একই হলো, নির্বাচনে তো আমি এক ধরনের পার্টিসিপেশনই থেকে গেল। উনি একটু আগে বাবু এটা ক্লিয়ার করছে, এটা সময় বলে দিবে। তবে আমার মনে হয় তারা মানে মানসিকভাবে ভোট না দেওয়ার পক্ষে আছেন। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানসিকভাবে তারা না দেওয়ার পক্ষে আছেন, বিকজ তাহলে তো আপনি বলতে পারলেন আপনি নির্বাচন থেকে সরে গেছেন। আপনি যদি ভোট দেন তাহলে কিন্তু আপনি নিজের সাথে নিজে কন্ট্রাডিক্টরি কাজ করলেন না। এটাই এটা কন্ট্রাডিক্ট করবেন, অতি ন্যাচারাল আপনি নির্বাচন থেকে সরে গেলে আপনি ভোট সরে গেছেন, কেন ভোট দেব আমরা? এটাকে তো আমি ভোট দেওয়ার পক্ষে না। আমি সরাসরি বললাম আমি কেন ভোট দিতে যাব এখানে? যে জিনিস এত কলুষিত হয়ে গেছে, যে জিনিসটা এত বাজে হয়ে গেছে, সেই জিনিস সেই জায়গায় সাদা হয়ে যায়, মানে আই মিন কলুষিত থেকে যদি হোয়াইট হয়ে যায়, আই মিন যদি আবার কোন রকমকে রিইনস্টেট করা হয়, দেন ইন দ্যাট কেস না। এখন আমরা যেখানে চলে না যদি এখন ধরেন আমি একটা ছোট কথা বলি যে আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা কিন্তু মানে এখন ক্রীড়াঙ্গনের অভিভাবক। এই যে নির্বাচন নিয়ে যে কাদা ছোড়াছুরি, যে মানে কলুষিত একটি নির্বাচন হতে যাচ্ছে, এটা কিন্তু সমাধান একমাত্র উনি করতে পারেন। সমাধানের রাস্তাটা সমাধান আগে একটা বাবা এই একটা জিনিস খালি আমার নিজে খুব কৌতূহল, সেটা হলো এই নির্বাচনে কিন্তু 4 জন শীর্ষস্থানীয় বিএনপি নেতার সন্তানরা আসছিলেন, তারা আজকে কিন্তু প্রত্যাখ্যান করলেন। সামনে জাতীয় নির্বাচন আসছে, এই যে তারা যে আজকে যে রিজাইন করলেন, এই যে তাদের ছোট হলেন, তাদের সবাই যে বাবার তো খুব বড় জায়গা আছে, হ্যাঁ এটার দায়ভারটা কে নিবে? না একটা জিনিস আপনি মনে রাখবেন, তারা এজ এ ক্রীড়া সংগঠক হিসেবে আসছে এবং ক্রীড়াঙ্গনটা কিন্তু আমরা রাজনীতির বাইরে রাখি সবসময়। আমরা যতই বলি আমার একটু বলেন বাবার পরিচয় না, আমরা দেখতে হবে যে বাবা রাজনীতি করতে পারে, বাবার ছেলে ক্রীড়া সংগঠক হতে পারবে না, খেলোয়াড় হতে পারবে, এটা কোনো বাধা ধরার নিয়ম নেই। সুতরাং তারা যদিও ক্রিকেটের অনেক বেশি ইনভেস্টমেন্টে অত বেশি নাই, আর তারপরেও খুঁজলে পাওয়া যাবে, দেখবেন যে আছে। আমি ওটা বলছি যে এটা এজ এ ক্রীড়া সংগঠক হিসাবে ক্রীড়াঙ্গনটাকে আমরা রাজনীতির বাইরে রাখি, ওরাও এই জিনিসগুলি দেখে ওরা নিজে থেকেই সরে গিয়েছে, ঠিক আছে? তো এটা আমরা মনে করি যে এটা একটা প্রতিবাদ, এই প্রতিবাদটা করেছে মাত্র। আচ্ছা এবার সেকেন্ড প্রশ্ন করি, সেটা দিকে আপনি এই বিরতিতে যাওয়ার আগেই বলছেন সমাধান, আমাদের সমাধানের পথগুলো সমাধান অনেক কিছু হতে পারে, বায়বীয় কোনো কথা না। বর্তমান বোর্ডে যারা আছে এই বোর্ডটাকে কন্টিনিউ করতে পারে আরো কিছুদিন, বেশ কিছুদিন। কতদিন? এটা 1 বছরের নিচে, আপনি নিজেই বললেন যে 1 বছরের নিচে 11 মাস যেতে পারে, এটা নিতে পারে, এটা একটা করা যেতে পারে যে ঠিক আছে এই সমস্যা থেকে আমরা সবাই জাতিমুক্ত হোক, ঠিক আছে? এবং এটা হতে পারে আবার অবস্থা এমন যদি শোচনীয় হয় তখন অ্যাডহক কমিটি হতে পারে। অ্যাডহক কমিটির সিচুয়েশন এখন আছে বলে আমার মনে হয় না, কারণ আইসিসি এটা অ্যাকসেপ্ট করবে বলে আমার এটা বোধগম্য নয়। নাম্বার 3 হলো আপনি নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া, তাও এটা আইসিসির সাথে নেগোশিয়েট করে করতে হবে। 3টা জিনিস আছে। এটা কি আপনার মনে হয় যে এটা ইফেক্টিভলি করা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। আমরা যদি সবাই মানে সত্যি সত্যি ক্রিকেটের ভালো চাই, ক্রিকেটকে আরো এগিয়ে নিতে চাই, এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে চাই এবং এই 18 কোটির মানুষের মানে আমরা প্রতিনিধিত্ব করতে চাই সঠিকভাবে, তাহলে এই জিনিসগুলি সমাধান করা উচিত। মানে সেটা আমরা বুঝতে পারছি, আপনি যে বিএনপি ওরিয়েন্টেড পারসন বা ওনাদের যে কথাগুলো বলেন যে বাবা বিএনপির অনেক ক্রিকেট অর্গানাইজার আছে যাদেরকে আপনারা মানে সেই হিসাবে অ্যাকোমোডেট করেন না, সেটা কেন হয়নি? আপনারা এরকম নয়, বিএনপির আপনি কে বাদ গেছে আমি জানি না, এখানে অ্যাকোমোডেট করার যথেষ্ট স্কোপ আছে, যথেষ্ট জায়গা আছে, এগুলি তো পরবর্তীতে করা যাবে। এখানে করা যায়নি বা করা হয়নি এরকম কোনো ইয়া না, যারা যোগ্য ডিরেক্টর হওয়ার মতো তারা আসছে। তবে এটা আপনি ঠিকই বলেছেন যে আরো 2-1 জন হয়তো মিসিং হতে পারে, বাট ম্যাসিভ আকারে না, বা
ওদেরকে অন্যভাবে অ্যাকোমোডেট করার মতো যথেষ্ট সুযোগ ছিল। বাবা আরেকটা ওনার সাথে একটা সম্পর্ক প্রশ্ন করি, আমিনুল সাহেব উনি তো বেসিক্যালি একটা ফুটবলের লোক, উনি কিভাবে ক্রিকেটের সাথে পুরোপুরি হলেন? বিকজ আপনি তো নিজে ক্রিকেটের লোক, উনি না হয় আপনি কেন হলেন না? মানে পুরো জিনিসটা মানে ওয়াই অল থ্রু আমিনুল আসতে হলো, কেন আপনি আসতে পারলেন না? আমি একটু বলি, উনি কিন্তু ফুটবল থেকে মোটামুটি এটা একটি জিনিস হলো, সে আমিনুল এখন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সেক্রেটারি, ঠিক আছে? তো স্পোর্টস এর কিন্তু এখন সেই কিন্তু অভিভাবক, ঠিক আছে? অল স্পোর্টস এখন মানে যত খেলাধুলা আছে ভালো মন্দ কিন্তু সে কিন্তু দেখেন সে একটা ওই ব্যাডমিন্টন ভালো খেলোয়াড় তার কাছেও ছুটে যায়, ফুটবলার ভালো সেও ছুটে যায়, ক্রিকেটার ভালো তার কাছেও ছুটে যায় না, কিন্তু না বাফুতে গেছে কিছুদিন আগে গিয়েছিল, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে এখানে সুইচ হিট হচ্ছে, আমি কোশ্চেনার বাট কোশ্চেন আপনি আমিনুল এখানে একটা প্রভাবকের ভূমিকা ছিল, এটা প্রত্যেক সময় প্রত্যেকটা গভর্নমেন্টের বা প্রত্যেকটা রাজনৈতিক দলের কেউ না কেউ থাকে, এটা এক্সেপশনাল কোনো কেস না, কিন্তু যতটুকু ইনভলভ হয়েছেন সেটা কতটুকু ভালো মন্দ এটা নিয়ে আমরা কোশ্চেন করতেই পারি। আমাদের সাথে অবশ্যই সলা পরামর্শ করে সবকিছু করেছে বাবাই, মানে আমি আতিফ হাসান এই কোশ্চেনটা আপনাকে করা খুবই গুরুত্বপূর্ণ। এই বোর্ড যদি শেষ পর্যন্ত ইলেকশনটা করে, রফিকুল ইসলাম বাবুরা যদি আবার ভোট দিতে যান বা দিতে না যান, একটা ইলেকশন তো হবে, যদি মানে দৈব বলে আপনার স্পোর্টস অ্যাডভাইজারের মধ্যে ইনভাইট করে সবকিছু উনি যেরকম পরিষ্কার একটা দিলেন যে এক্সটেনশন করুক বা অন্যান্য যে অপশনগুলো আছে যদি না করেন, এই বোর্ড কতদিন টিকতে পারে এটাও কিন্তু ওনাদের মধ্যে একটা আলোচনা আছে যে ওনারা হয়তো এই বোর্ডকে শান্তিতে থাকতে দিবে না, এমন একটা কথাও কিন্তু আছে। মানে উনি না, ওনারা শান্তিতে থাকতে দিবেন না, এটা তো না শান্তিতে থাকতে দিবেন এটা বসন ভাই। এই বোর্ডে যারা আসেন, মানে আমি এই ইয়েতে ঢোকার আগে বলতেছিলাম যে এই বোর্ডে যারা আসতেছেন তাদের সবাই কিন্তু একটা জিনিস মানে কিনেন, সেটাও সম্মান। ডিরেক্টরশিপটা কিন্তু কোনো মানে ডিরেক্টরশিপ দিয়ে কিন্তু কোনো রোজগার হয় না, আয় রোজগার হয় না। তাহলে এই বাবু ভাই কিংবা এই মাহবানাম বা যারা ছিলেন, যারা তারা ইনভেস্টমেন্ট করেন কেন ক্লাবের প্রতি? আমি বোর্ডে গেলাম, একটা সোশ্যাল স্ট্যাটাস আমি কিনলাম, ঠিক না? এখন তারা যদি মনে করেন যে আমি তার কিনতে পারলাম না ওইটা, আমি এখন ইনভেস্টমেন্টে গেলাম না, তাহলে ক্রিকেট হেরে গেল। যখন তারা ক্লাবদেরকে, যেই ক্লাবকে বাবা 10 টাকা দিতেন, সেই ক্লাবকে এখন যদি বলে টাকা নিতে যায় তার ম্যানেজার, এবং সেই বলে তুই 1 টাকা নে, আমি টাকা দিবই না। মানে লুৎফর রহমান বাবুদুল্লাহ একসময় লেজেন্ডস অফ ফুটবল ছেড়ে দিয়েছিলেন। আমি একটা জিনিস বলি, আমি কথা বললাম পরিপ্রেক্ষিতে একটি কথা বলি, আপনারা জানেন বা দেখেছেন যে যারা ক্রীড়া সংগঠক আছে, যারা খেলাধুলাকে পছন্দ করে, এটা ফুটবল হোক ক্রিকেট হোক, তারা কিন্তু বাসায় কি হলো না হলে দেখে না, কিন্তু আপনার ক্লাবের কোনো সমস্যা হচ্ছে, খেলোয়াড়দের কোনো সমস্যা, সেখানে কিন্তু ঝাঁপায়া পড়ে। একদম এইটা এই সম্মান, অতটুকু জায়গায়ও কিন্তু আঘাত পাইছে। না না সেটা আছে বাবু ভাই, ওই জায়গাটা আঘাত পাওয়ার ফলেই কিন্তু বাবু ভাই আমার এইখানে কোশ্চেনটা খুব পরিষ্কার। অর্গানাইজাররা কি তাহলে হেড করতে কোনো মুভমেন্টে ভয় পায়? তাহলে সাবেক অধিনায়ক সব জায়গাতেই ফারুক আহমেদকেও কেন আসতে হচ্ছে, তামিম ইকবালকেও কেন থাকতে হচ্ছে? না, এটা এই জায়গাটা আপনাদের অর্গানাইজার হিসেবে কিন্তু এটা আপনাদের ঘাড়ের উপর পড়ে কিনা সেটা আপনি আমাকে একদম শেষের দিকে, আমরা শেষ মিনিটে আছি, এই কালচারটা কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি, এর আগে কিন্তু এগুলি ছিল না। সাধারণত হ্যাঁ ক্রীড়া সংগঠক আছে, অনেক খেলোয়াড়দের বাইরেও আছে, একজন খেলোয়াড় ভালো ক্রীড়া সংগঠক হবে এরকম কিন্তু কোনো নিয়ম নাই, এটা নাও হতে পারে। একজন ভালো খেলোয়াড় ভালো কোচ হতে পারে না, আমরা দেখেছি অনেক সময়। তেমনি অনেক ভালো ভালো ক্রীড়া সংগঠকও আছে, কিন্তু 5ই আগস্টের পরে জিনিসটা কিন্তু অন্যরকম হয়েছে। দেখেন ফারুক আহমেদ আসলো, তারপর বুলবুল, এটা স্পেসিফিকলি এলো এখন যে গভর্নমেন্ট আছে তাদের ব্যাপার, এটা তারা এমন কাউকে খুঁজে পায়নি যে তাকে মানে ক্রিকেটের হাতে, ক্রিকেটারদের হাতে ক্রিকেটটা নিরাপদ না, আমরা আরো এক্সটেনশন না রাতিব আজম সময় দিতে পারছি না। এটা মানে যেটা বললেন তাতে তো মানে একজন ভালো খেলোয়াড় একজন ভালো সংগঠক হতে পারবেন না, আপনি কথাটা স্বীকার করলেন, ঠিক না? তাহলে আপনাকে মনে হয় যে টাইমের পিছনে দাঁড়ানোটা পুরোপুরি লজিক্যাল ছিল মানে আপনার জন্য? না, আমি বলবো যে সে ক্রিকেটকে কিছু দেওয়ার জন্যই আসতে চাইছিল, কারণ তার অনেক মাথায়, সে বোর্ডের বাইরে থেকে অনেক কিছু দেখেছে। আজকে কি মনে হচ্ছে? আজকে মনে ছিল না, আজকেও আমি মনে করি যে সে আসলে ক্রিকেটেরই জয় হতো, আমি মনে করি, কারণ তার মাথায় অনেক কিছু আছে। ক্রিকেটারদের হাতে ক্রিকেটটা পুরোপুরি নিরাপদ না অর্গানাইজার। এবং আমি আরেকটি কথা অ্যাড করি, আমি এটা সবসময় বলে আসছি, সবসময় হলো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট নিয়ে একটি দ্বন্দ্ব ছিল, ঠিক আছে? আমি বরাবর বলে আসছি গত 2 মাস যাবত যে আগে তো বোর্ড অফ ডিরেক্টরস প্যানেলে নির্বাচিত হতে হবে, যে আমি বোর্ড অফ ডিরেক্টর হলাম একজন, ঠিক আছে? তারপরে প্রেসিডেন্ট, তারপরে কে প্রেসিডেন্ট হবে, মানে 25 জন ডিরেক্টর নির্বাচিত করবে, তার আগে কিন্তু আমি কোনো ফয়সালা করতে পারবো না, ঠিক আছে? এটা সবার মানতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু আমরা এখানে দেখছি
নির্বাচন হওয়ার আগে, বিয়ে শাদী হওয়ার আগে বাচ্চা কি হবে না হবে ওটা নিয়ে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। এটা খুবই খারাপ। বাবু ভাই, আমরা খুবই সমবেতী আপনি না থাকাই, মানে নির্বাচন উড হ্যাভ বিন বেটার। আমরা দুজনেই দুজনকে আমাদের অসংখ্য বিশ্বাস অসংখ্য করি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে যখন ফিরবো, বিসিবি নির্বাচনটা সম্ভবত হয়ে গেছে, তখন আশা করি আমরা তখনকার নির্বাচিত বোর্ড নিয়ে আলোপ করতে পারবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনি